মৃদু বাতাসে বারান্দার পর্দা উঠছে। নিস্তব্ধ নীরব রজনী। এই রুমের বারান্দায় কোনো ফুল গাছ নেই। 2-3টা ফুলের চারা থাকলেও হয়তো ফুলের সৌরভ আসতো রুমের ভেতর। রাস্তায় একটা কুকুর ঘেউ ঘেউ করে ডাকছে। ইসমা স্বামীর হাতে খেয়ে এখনো আগের জায়গায় বসে আছে। মেজর খন্দকার রান্নাঘরে প্লেট রেখে হাত ধুয়ে আবারও পূর্বের কাজে মনোযোগ দিল। সানফ্লাওয়ার ডিজাইনের অর্নামেন্টস খুলে রেখে দিয়েছে। আবার পরানো শুরু করেছে কাঠগোলাপের অর্নামেন্টস। ক্লে দিয়ে এমন ভাবে ডিজাইন করা যেন জীবন্ত মনে হচ্ছে কাঠগোলাপের পাপড়িগুলো। মুখে দারুণ হাসি ঝুলিয়ে আবারও কতগুলো ছবি তুলে নিল উসামা খন্দকার। আপনি বিরক্ত হচ্ছেন না? কি নিয়ে বিরক্ত হব? এই যে এক জোড়া খুলে আরেক জোড়া পরিয়ে দিচ্ছেন। না, বিরক্ত হইনি। এত দূর থেকে জার্নি করে এসেছেন, একটু রেস্ট করুন। তোমাকে দেখেই জার্নির অলসতা কেটে গিয়েছে। তোমার জন্য একটা শাড়ি এনেছি। একটা নীল রঙের জর্জেট শাড়ি বের করলো শপিং ব্যাগ থেকে। নীল কালার ফেব্রিক্সের ওপর গোল্ডেন কালার সুতা দিয়ে কাজ করা হয়েছে। সুতার ফাঁকে ফাঁকে ছোট ছোট স্টোন বসানো। নীল আর গোল্ডেনের দারুণ সুন্দর কম্বিনেশন। আঁচল আর বডির পার্টে গর্জিয়াস কাজ করা। ওই দিন তোমাকে নীল রঙে দেখে মনে গেঁথে গিয়েছে। বাসায় না এসে প্রথমে গিয়েছি শপিং মলে। কত কত শাড়ি দেখলাম, একটাও পছন্দ হয়নি। এদিকে মলও বন্ধ করার সময় হয়ে গেছে। তারপর শেষ পর্যায়ে ঘুরতে ঘুরতে চোখ পড়লো এইটার উপর। সূর্যমুখী আর কাঠগোলাপের সাথে নীল অপরাজিতার অর্নামেন্টস নিয়ে এসেছি। আর এই শাড়ি যেদিন পরবে সেদিন নীল অপরাজিতা ডিজাইনের অর্নামেন্টসটা পরবে। জানো, অনেকে আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল। কেন? ইউনিফর্মের কারণে সবাই আমার প্রফেশন কোন লাইনে তা বুঝে ফেলে। শপিং মলে যখন এদিকে ওদিকে ঘুরছিলাম মন মতো একটা শাড়ির জন্য, তখন খেয়াল করি অনেকেই কেমন কেমন করে দেখছিল আমাকে। হয়তো ভাবছিল এই পাগল কোথা থেকে এসেছে। পাগল কেন ভাববে? 2 ঘন্টা মলে কাটিয়েছি, কয়টা জিনিস কিনেছি, মাত্র একটা শাড়ি। স্টাফদের মাথা খেয়েছি। স্টাফদের মাথা কিভাবে খেয়েছেন? বারবার বিভিন্ন কোয়ালিটির ফেব্রিক্স বের করতে বলেছি, ওদেরকে বোনাস দিয়েছি, আমার পেছনে সময় দিয়েছে। যদিও ওদের কাজই হলো ক্রেতাদেরকে সময় দেওয়া, কিন্তু আমি তো শেষ টাইমে ওদেরকে জ্বালিয়েছি। রাত এখন 2টার ঘরে। ব্যালকনির দরজা লাগিয়ে মেজর খাটে বসে হাত রাখলো প্রিয়তমার গালে। কাটা দাগে আলতো হাত বুলিয়ে কোমল গলায় জানতে চাইল, এখানে যখন আঘাত করেছে তখন খুব ব্যথা লেগেছে, তাই না? না, আমি এর আগেই জ্ঞান হারিয়ে ফেলি। শরীর দুর্বল ছিল। আচানক চুলের মুঠিতে টান দিয়ে মাটিতে ফেলে দেওয়ার পরেই দুনিয়া অন্ধকার হয়ে আসে। মেজর ঠোঁট চেপে ধরলো নরম গালের কাটা দাগে। ইসমা মেজরের কাটিং করা ছোট ছোট চুলে হাত বুলিয়ে মিষ্টি হেসে বলল, আগে আয়নার সামনে দাঁড়ালে এই দাগের দিকে অসহায় হয়ে চেয়ে থাকতাম। আমার খুব খারাপ লাগতো নিজের মুখে এত বড় একটা স্পট দেখে। কিন্তু এখন আয়নার সামনে দাঁড়ালে আপনার কথা মনে হয়। আপনার চোখে দেখেছি কিছু একটা। কি দেখেছো কিউট লেডি? আপনি এই দাগে চুমু দেন ভালোবাসা নিয়ে, স্নিগ্ধ অনুভূতি নিয়ে। আমার বোকা খাতুন দেখি ভালোই বোঝে। বোকারাও ঘর চেনে, সংসার চেনে, স্বামী চেনে। আমি বোকা নেই, যদিও শুধু আপনার কাছেই বোকা। বন্ধা, বাজা, অক্ষম, অলক্ষী, এসব কথা শুনতে শুনতে আমার ভেতরে বড্ড নড়বড়ে হয়ে গিয়েছে আত্মবিশ্বাসের খুঁটি। চুপচাপ হয়ে শুধু মানুষের কটাক্ষ আর মন্দ কথা গিলে ফেলতাম। বসন্ত হয়ে ধরা দিলেন আপনি মেজর খন্দকার। এই বসন্তের হাওয়ায় গা ভাসিয়ে দিয়েছি। ওসামার খাড়া নাকে একটা চুমু দিয়ে খিলখিল করে হাসছে ইসমা। রুমের চারপাশটা মুখরিত হলো সেই হাসিতে। ইসমা ড্রয়ারের ওপর থেকে বেলি ফুলের গাছরা তুলে নিয়ে মেজরের হাতে পরাতে লাগলো। এগুলো তোমার হাতেই মানায়, আমার হাতে না। আপনার হাতেও মানিয়েছে। আচ্ছা, প্রথম প্রথম আমার গালের মধ্যে আড়াআড়ি ভাবে দাগে আপনার মনে হয়নি দেখতে খারাপ লাগছে?
খারাপ লাগেনি, আবার ভালোও লাগেনি, শুধু মনে হয়েছে বিউটি স্পট। এবার বাকিটা তুমি ধারণা করে নাও। ইটস বিউটি স্পট। বেশি ব্যথা পেয়েছি পেটে লাথি খেয়ে, সুমি আর তার মায়ের মিথ্যা কথা শুনে। সে আমাকে প্রথমে আঘাত করেছে পেটে। মনে হয়েছিল পেট ছিঁড়ে গেছে, এতটা যন্ত্রণায় ছটফট করেছি। মেজর কপালে আঙ্গুল ঘষতে লাগলো। ইসমা লোমহর্ষক পূর্বের ঘটনার একটু বর্ণনা করেছে। মেজরের বুকে হাঁসফাঁস করছে, কষ্ট হচ্ছে, তার খুব কষ্ট হচ্ছে। তার খাতুন কতটা যন্ত্রণা পেয়েছে রাহাতের অধীনে। মানসিক যন্ত্রণার সাথে শারীরিক যন্ত্রণাও ছিল। শক্ত দুই হাতে ইসমা খাতুনকে বক্ষে আগলে নিল, মাথায় চুমু দিয়ে ফিসফিস করে বলল, ওই জানোয়ারের বাড়িতে কেন পড়েছিলে? আপনি তো আমাদের মামের অবস্থা ভালো করেই জানেন। কুলাঙ্গার বাবা আমার খবর নিত না, এক পয়সাও তার কাছ থেকে পাইনি। আমি পারিবারিক সাপোর্ট পাইনি, তাই তারা আরো সুযোগ পেয়েছে। আমার বাবা থাকলে, ক্ষমতা থাকলে আত্মসম্মান বেঁকিয়ে পড়ে থাকতাম না ওখানে। যেদিন দ্বিতীয় বিয়ে করার জন্য রাজি হয়েছে, বিয়ে ঠিক করেছে, সেই দিনই চলে আসতাম। নিজের মতো শাক পাতা খেয়ে থেকেছি। এরপরও ওদের সহ্য হয়নি আমাকে। লাথি, কিল, ঘুষি, চুলে টানা, মাটিতে ফেলে দেওয়া, এই সব। ইসমার কণ্ঠ রোধ হয়ে আসছে। ওসামা খন্দকার স্ত্রীর মাথায় এক হাত বুলিয়ে দিচ্ছে, আরেকবার চুমো এঁকে দিচ্ছে। শরীরের আঘাত সবাই দেখেছে, কিন্তু মনের আঘাত গুটি কয়েক লোক ছাড়া কেউই উপলব্ধি করেনি। সুমি ইচ্ছা করেই প্রতি সকালে ভেজা চুল আমার চোখের সামনে ধরা দিয়েছে। এর মাধ্যমে সুমি তুচ্ছ তাচ্ছিল্য করত আমার সমস্ত কায়া জুড়ে। সময়গুলো নরক যন্ত্রণার মতো ছিল। স্বামী আমার, ঘর আমার, কিন্তু সবকিছু থেকেও নেই আমার। এই কষ্টে যে থাকে শুধু সেই বুঝবে। সুমি অন্তঃসত্ত্বা হওয়ায় আমার অবহেলা, অযত্ন বেড়ে যায় ব্যাপক হারে। নিজের অবস্থান বুঝেও মাটি কামড়ে পড়েছিলাম। বন্ধা, বাজা, এই শব্দ দুইটা অন্তরাত্মা পর্যন্ত ছিঁড়ে ফেলতো। জানেন ওরা কি করেছে? মেজর রুষ্ট গলায় রোবটের স্বরে বলল, আর কি করেছে? ইসমা দুই চোখ থেকে অনবরত পানি পড়েই যাচ্ছে, হেসকি উঠে গেছে। ঘরে শুধু মেজরের জেদি নিঃশ্বাসের ফোঁস শব্দ আর ইসমার ফোপানির আওয়াজ। দলা পাকিয়ে ওঠা কান্না দমন করে ইসমা বলছে, রাইহান জন্ম হওয়ার 1 ঘন্টা পরে আমি ভয়ে ভয়ে কোলে নিতে চেয়েছি। ভয় ছিল হয়তো অলক্ষী অপয়া বলবে, কিন্তু তার চেয়েও বেশি হিংস্রতা দেখিয়েছে। এইভাবে এভাবে 2 হাত পেতে ছিলাম নরম তুলতুলে ছানাটাকে কোলে নিতে। ওরা দেয়নি আমার হাতে। যেভাবে হাত পেতেছিলাম নেওয়ার জন্য, সেভাবেই অপমানে হাতটা গুটিয়ে নিয়েছি। আমার মনে কোনো কূটনীতি ছিল না ভূমিষ্ঠ হওয়া নিষ্পাপ শিশুর প্রতি, কিন্তু একটুখানি বুকে জড়িয়ে রাখতে খুব ইচ্ছে করেছিল। এটা কি আমার অন্যায়? আমার বাচ্চা হয়নি, তাই বলে কি অন্য কারোর বাচ্চা কোলে নিতেও পারবো না? ওই দিন সত্যি মনে হয়েছিল আমি বন্ধা, আর বন্ধা নারীদের কোনো শখ আহ্লাদ থাকতে নেই, কারোর বাচ্চা কোলে নিতে নেই। খোলা জানালা দিয়ে শীতল বাতাস ধেয়ে আসছে, চাঁদের আলো বিছানায় পড়ে আছে, সেই আলোতে জড়িয়ে থাকা এক যুগলের ছায়া ভাসছে, যারা একজন আরেকজনকে শক্ত করে ধরে আছে। মেজরের হাতে বেঁধে রাখা গাজরা থেকে বেলি ফুলের সুবাস মৌ মৌ করছে অন্ধকার ঘর জুড়ে। সকালে ইমরানকে নিয়ে উসামা খন্দকার রওনা দিয়েছে ইসমার মামার বাড়িতে, তাহিয়া খাতুন আর একরামকে আনতে। গ্রামে পৌঁছাতে পৌঁছাতে 11টা বেজে গেছে। দুপুরের খাওয়া দাওয়া করে ঢাকার পথে রওনা দিতে দিতে বিকাল হয়ে গেছে। পৌরসভার বাজারে উসামা খন্দকার গাড়ি এক সাইডে থামিয়েছে। এই বাজারে 2-3 গ্রামের মানুষ দৈনন্দিন বাজার করে। ফোন বের করে মাজেদার কাছে কল করলো, খালামণি ওরা আসছে না কেন? বাবা একটু দাঁড়া, 5-6 মিনিটের মধ্যেই চলে যাবে। আচ্ছা ঠিক আছে, রাসেলের এক্সাম শেষ হলে ঢাকায় চলে যাবে। আচ্ছা বাবা, যাব। কথা শেষ করে বাজার ঘুরে ঘুরে ভাজা মুড়ি আর নিমকি কিনে নিল। ইসমা বলে দিয়েছে বাজার থেকে এগুলো কিনে আনতে।
এর মাঝে মাজেদা খানমের ছেলে মেয়ে রাছেল আর সাদিয়া এসেছে। সাদিয়া খালার বাড়ি বেড়াতে যাবে, তাই রাসেল এগিয়ে দিয়েছে মেজরের গাড়ি পর্যন্ত। রাসেল উসামাকে চোখের ইশারায় কোঁচকানো শার্ট আর লুঙ্গি পরা একটা লোককে দেখালো। মেজর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো, তারপর হিসিয়ে বলল, হি ইজ মিস্টার রাহাত, আই এম রাইট? রাসেল ওপর নিচ মাথা নাড়ালো। উসামা খন্দকার গাম্ভীর্যপূর্ণ পা ফেলে গাড়ির ড্যাশবোর্ড থেকে মোবাইলটা নিয়ে রাহাতের দিকে এগিয়ে গেল। রাহাতের সাথে জরিনাও রয়েছে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? তুমি ক্যাডাই? আমার ছোট খালামণির বাড়ি আপনার বাড়ির পেছনে। মানজিয়ার বইনের পোলা তুমি? হ্যাঁ। রাহাত আর জরিনা তবদা খেয়ে তাকিয়ে আছে। আর্মি কাটিং করা ছোট ছোট চুল, দীর্ঘকায় লম্বাটে দেহ, চওড়া দেহের অধিকারী মেজরের দিকে। তাদের মা ছেলের দৃষ্টি দেখে মেজরের ঠোঁটে অদ্ভুত হাসি খেলে গেল। মালিহা খানম ফোন করে জিজ্ঞাসা করলেন, বাবা, তোরা রওনা দিয়েছিস? ওসামা ইচ্ছে করেই স্পিকার বাড়িয়ে মায়ের সাথে কথা বলছে। মা, তোমার বৌমা কি করে? নামাজ পড়ে তুলি আর টুসির সাথে ছাদেই গেল মাত্র। সন্ধ্যার পর ইসমা সবজি দিয়ে পাকোড়া বানাবে। মানজিয়া সবজিগুলো কেটে কুটে গুছিয়ে দিয়েছে। আচ্ছা মা, একটা কথা বলি। বল বাবা। ইসমা যদি সত্যি বাচ্চা গর্ভে ধারণে অক্ষম হয়, তুমি কি ভবিষ্যতে ইসমার উপরে অসন্তুষ্ট হয়ে ঘ্যান ঘ্যান করবে? ওপাশ থেকে মালিহা খানমের কর্কশ কথা ভেসে আসলো। আসমান, এসব কেমন ধরনের কথা? তোমার মতো ব্যক্তিত্ববান ছেলের কাছ থেকে এমন কথা কোশ্চিন কালেও ভাবতে পারিনি। বাচ্চা হলে হবে, না হলে নাই। এখানে ইসমার দোষ কোথায়? একটা বেবি তোমাদেরকে দত্তক এনে দিব, তারপরেও এমন অনৈতিক কথা যেন আর কখনোই তোমার মুখ থেকে না বের হয়। মালিহা খানম কখনো কারোর সাথে এভাবে কথা বলে না। ছেলের মুখ থেকে এইরূপ কথা শুনেই মেজাজ বিগড়ে গিয়েছে তার। মা, আমি তোমার কথা জানতে চেয়েছি। আসমান, আমি আর একটা কথাও শুনতে চাই না। ইসমার মা হয়তো সাথেই আছে। ছি ছি, আপা শুনলে কি কষ্টই না পাবে? তোমার বাবা আরো আগেই আমাকে সাবধান করে দিয়েছে যেন এই ব্যাপারে কখনো বাড়িতে একটি শব্দও উল্লেখ না করি। খন্দকার পরিবারে আল্লাহর রহমত থাকলে সন্তান আসবে ইনশাআল্লাহ, আর না আসলে দত্তক আনা হবে, এতেই আমাদের চলবে। আমার মা, আর কিছু বলতে হবে না। যাকে শোনানোর তাকে শুনিয়ে দিয়েছি। বাড়িতে এসে তোমাকে গুনে গুনে 10টা চুমা দিব মা জননী। আমার কালো মানিকের অপেক্ষায় আছি। মাজেদা করুণ চোখে চেয়ে আছে মাটির দিকে। ইসমাকে শুরু থেকে শেষ পর্যন্ত বেশি কথা শুনিয়েছে এই জরিনা। মিথ্যা কথা বানিয়ে রাহাতকে দিয়ে মারও খাইয়েছে। বোনের মেয়েকে রাহাতের সাথে বিয়ে করানোর জন্য কত ছল চাতুরি করলো। আর এখন ইসমা কি ভালো শাশুড়ি পেয়েছে, হয়তো মায়ের মতোই স্নেহ করে। জরিনার অনুশোচনার পাহাড় সম। জরিনা মেজরের রুক্ষ চাহনি দেখে কেটে পড়েছে। এখন রাহাত আর মেজর মুখোমুখি। রাহাত নীরব, নিশ্চুপ, বাকহীন, আর মেজরের চোখে খেলছে ইসমার কান্না মাখা চোখ আর যাতনায় ঘেরা কথাগুলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে বন্ধা নারীর কোলে আলোর ছটা, লেখিকা আমাতুর রব তাসনিম। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর গল্পটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পের পরবর্তী অংশ পেতে হলে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।